একদম ঘড়িতে সেই ডট টাইমে তিনি সিজিও কমপ্লেক্সে ঢোকেন এবং আজকে সিজিও কমপ্লেক্সের পিছনের যে গেট সেই পিছনের গেট থেকে তিনি ঢোকেন এবং আমরা দেখলাম নিজের গাড়ি ব্যবহার তিনি করছেন না, তিনি একটি অ্যাপ ক্যাবে আসেন এবং এখানে ঢোকার সময় একদম সরাসরি তিনি চলে যান এবং তাকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে তাকে গ্রেফতার করা হয়নি এবং তদন্তে তিনি সব রকমের সহযোগিতা করবেন। গতকালকে প্রথম দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় রাতে তিনি বেরোন এবং তাকে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি বেরোনোর সময় তিনি কিন্তু নিরাপত্তার অভাবের কথা বলেন এবং সিআরপিএফের একটা দল তাকে কিন্তু বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসে এবং আজকেও আমরা দেখলাম তার নিজের গাড়ি ব্যবহার করছেন না, অন্য গাড়িতে তিনি এলেন। ফলত নিরাপত্তার অভাব, যেটা তিনি গতকাল হাইকোর্টেও বলেছেন, তিনি এই কথা কিন্তু একই রকমভাবে সিবিআইকেও বলেছেন। এবার আসি যে গতকালকে তাকে যে বয়ান নেওয়ার পর্ব, বেশ কয়েক ঘন্টা তার গতকালকে বয়ান নেওয়া হয়। মূলত দুটো বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা হচ্ছে। এক, সেটা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কখন এই ঘটনার কথা জানতে পারেন, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা জানার পরে পরিবারকে যে বলা হয়েছিল যে তাদের মেয়ে অসুস্থ হয়ে গেছে, তাদের মেয়ে সুইসাইড বা আত্মঘাতী হয়েছেন, এই বার্তা অ্যাসিস্ট্যান্ট সুপারকে কে দিতে বলেছিল এবং আদপে যে ফোনটা গেছিল সেই নম্বর অ্যাসিস্ট্যান্ট সুপারের কিনা সেই নম্বর আজকে কিন্তু দেখানো হবে এই প্রাক্তন অধ্যক্ষকেও। তার পাশাপাশি যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ এই যখন ঘটনা চলছে সেই সময় যখন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ তদন্ত করছে, ঠিক সেই সময় কেন ক্রাইম সিনের পাশে একটি জায়গাতে সংস্কারের কাজ চলছে, এক্ষেত্রে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে না, এমনটা কি তাকে কেউ বলেনি? তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সংস্কার করার ক্ষেত্রে এত তড়িঘড়ি সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এর নেপথ্যে ঠিক কী কারণ? তার পাশাপাশি হচ্ছে যে আজকে তার বয়ানের একটা বড় অংশে থাকবে যে পরিবারের তরফে তাদের ভূমিকার উপরে, অর্থাৎ অধ্যক্ষ হিসেবে তিনি হাসপাতালের প্রধান, তার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যখন পরিবার ঘটনার দিনকে হাসপাতালে যায়, হাসপাতালের তরফে কোনো রকম সহযোগিতা করা হয়নি, প্রায় 3 ঘন্টা তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয়। কেন তাদেরকে বসিয়ে রাখা হলো? অধ্যক্ষ কি জানতেন না যে সেই সময় পরিবার এসে গিয়েছিলেন? ফলত সব মিলিয়ে তার কি ভূমিকা? তার পাশাপাশি যে রাত্রের এই ঘটনা, সেই অভিশপ্ত রাত্রে নিহত তরুণী চিকিৎসকের সাথে আর কারা কারা ডিউটিতে ছিলেন, সেই ডিউটি রোস্টারও ইতিমধ্যে সিবিআই আধিকারিক সেই এইচওডি চেস্টের কাছ থেকে পেয়েছিলেন, সেটাকে আজকে মিলিয়ে দেখা হবে। আজকে যখন সন্দীপ ঘোষ ঢোকেন তখন তার হাতে কিন্তু একটা কভার ফাইল ছিল, ফলত আজকে সব বয়ানই বাকি স্টাফদের সাথে মিলিয়ে দেখা হবে কিন্তু সন্দীপ ঘোষের। এবং সিবিআই সূত্রে খবর যে গতকালকে বয়ানের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন এবং আজকে বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে ডাকা হয়েছে এবং তার যে জিজ্ঞাসাবাদ পর্ব 10:30টার কিছু পরে শুরু হয়, প্রায় এখন ঘড়িতে বেজে গেছে 11:30, অর্থাৎ 1 ঘন্টা ধরে তার বয়ান নেওয়ার যে পর্ব তা চালাচ্ছেন কিন্তু সিবিআই আধিকারিকেরা। ধন্যবাদ সুকান্ত। সন্দীপ ছিল আমাদের সঙ্গে। সন্দীপ, তোমাকেও ধন্যবাদ। সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রায় 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, রাস্তা থেকে নাটকীয়ভাবে তাকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে গিয়ে সিবিআইয়ের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। আজও সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে। আজ সকাল 10টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ, আর এদিন অ্যাপ ক্যাবে চড়ে পেছনের গেট দিয়ে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলবো না, জানিয়েছেন আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ।